চলো ব্যাট করি আমরা সবাই মিলে চল। ঠিক আছে, কোনো ব্যাপার না। গাইস চলো 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 কমান তুই ওদিকে চলে যা। আরে কি করছিস তোরা? এদিকে শোন না। তুই এদিকে এদিকে এদিকে। আরে আয় না, এদিকে আয় না, ডাকছি তো। আরে ভাই আয় না এদিকে। আরে রনি তুই ফিরে এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আর কোনোদিনও ফিরবি না। কেন ফিরে আসবো না বলতো ভাই? পড়াটা তো শেষ করতেই হতো। হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা শোন, টাকার ব্যবস্থা করেছিস তুই? করেছি কিছু ব্যবস্থা। আরে ভাই এখন তো তোর স্বপ্নও পূরণ হয়ে যাবে। গ্র্যাজুয়েশনের পর ইন্ডিয়ার বাইরে গিয়ে পড়াশোনা করবি। আচ্ছা বল, ওখানে ছুটকি আর ডিম্পি কেমন আছে? দুজনেই খুব ভালো আছে, তাই তো আবার ফিরে এসেছি। ভেরি গুড। এখানে চোট লাগলো কি করে তোর? ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। ও ফ্রেন্ডস, রনি ফিরে এসেছে, তাই আজ রাতের পার্টি আমি দেব। আচ্ছা কি করবি বলতো তুই? বলছি তোকে, দাঁড়া। এই দেখ, মেগাস্টার অজিত কুমারের ব্লকবাস্টার মুভি শুধু তোমার জন্য। আর তুই জানিস কি ফাটাফাটি অ্যাক্টিং করে, আর এই অজিত কুমার আমাদের কলেজের ট্রাস্টের সকলের পছন্দ। আমাদের কলেজের ট্রাস্টের সকলের পছন্দ। কি ফাটাফাটি অ্যাক্টিং করে। আমি দেখতে চাই না ওকে। মানে আমি ওর মুভি দেখতে চাই না। তোর কি হয়েছে? আরে আমি যাচ্ছি আমার। আরে রনি কি হলো? এই রনি, রনি, এই রনি, রনি, রনি কি হলো? রনি, এই রনি, এই রনি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ব্যাস ওই ব্যাগটা রাখার জন্য এসেছিলাম। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, হঠাৎ করে তোর কি হলো? না আমার ওই একটু মাথা ব্যথা করছিল। তুই গেলি না ফিল্মটা দেখার জন্য? দেখ তুই যদি না যাস তাহলে প্ল্যান ক্যান্সেল। না রে ভাই, ক্যান্সেল করিস না প্ল্যানটা। তুই যখন সবাইকে প্রমিস করেছিস তখন সবাইকে নিয়ে যা। আর তুই? আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটু আরাম করব। ঠিক আছে, আমি আসছি রে। আমি তৈরি। আমি সব জানি কি করতে হবে। বেশ বুদ্ধিমান তুমি। হ্যাঁ ঠিক বলেছো তুমি। সেই জন্যই তো আমি কাউকে খুন করতে রাজি হয়ে গেছি। তুমি তৈরি তো? হ্যাঁ আমি তৈরি। ভয় পাচ্ছ না তো? যখন বাঁচা মরা ঠিক করেই ফেলেছি তখন আর ভয় কিসের? এত দামি গাড়ি চেপে রনি এত রাতে কোথায় যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আপনি কিছু চিন্তা করবেন না, সব কিছু প্ল্যান অনুযায়ী চলছে। আর এরপরেও তাই হবে যেটা আপনি চেয়েছেন।
দেখে নেবেন আজ রাতে সুপারস্টার অজিত কুমার নিজের বাড়িতে ফিরতে পারবেন না। যাও, তোমার কাজের সময় হয়ে গেছে। ওকে? এই, কারা তোমরা? কারা তোমরা? আমাকে ধরছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তোমরা? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। ও পালিয়ে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, ওকে পিছু করতে হবে, তাড়াতাড়ি চল। আরে ছেড়ে দাও আমাকে বলছি। অজিত স্যার, আপনি কিছু জানতে পারলি? অজিত স্যার কখন আসবেন? কেউ তো কিচ্ছু জানে না যে কখন আসবে। আর বলিস না রে, ইউনো হাই ফাই লেভেলের পার্টি ছেড়ে দিয়ে অজিতের এই চ্যারিটি ইভেন্ট আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। ঈশা, 1 সেকেন্ড। ফোন করে অন্তত জিজ্ঞাসা করো অজিত এখানে আসার জন্য বেরিয়েছে কিনা। মম, রিল্যাক্স, আপনার ছেলে তো আপনার হাত থেকে বেরিয়েই গেছে, কেন এত টেনশন করছেন? চলে আসবে। এই অজিত কুমার না কখনো সময় আসে না। কোথায় আছে এই অজিত? এখনো অব্দি এলো না কেন? স্যার, 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 স্যার প্লিজ, স্যার আমি বলছি স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ। নো স্যার, স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার, স্যার। এ বাবা, এত দেরি হয়ে গেল, এখনো অজিত এলো না কেন? আসবে। আচ্ছা শোনো তো, তোমার অজিত স্যার কোথায় গেল? কি হয়েছে? তোমাদের মুখ চোখের এরকম অবস্থা কেন? ম্যাডাম, অজিত স্যার আমাদেরকে সঙ্গে আসতেই দেননি। রাস্তায় আমাদের গাড়ি থেকে নামিয়ে দেন আর নিজে গাড়ি চালিয়ে চলে যান। আর উনি বলেছেন যে চ্যারিটেবলেও আসবেন না। কি অজিত কুমার কি আসছেন না নাকি? আরে দাদা, না না, তেমন কোনো ব্যাপার না, চলে এই আসবে। অনেক নাটক হয়েছে, ঠিক আছে? এইসব বন্ধ করুন এবারে, আর পয়সা ফেরত দিন আমাদের। সঞ্জয় বাবু, আমার কথা শুনুন, শান্ত হন। আরে অনেক হয়েছে, এবার আমাদের টাকাগুলো আরে ফেরত দিন আপনি। আর আমরা চলে সব আসবে, আমাদের কথা হয়েছে ওর সঙ্গে। আরে আমি বলছি তো, অজিত কুমার আসছে না? না, এটা হতে পারে না। আরে শান্ত হন, চলে আসবেন। শান্ত হন একটু, প্লিজ শান্ত হন, বলছি তো আসবে। এভাবে চলবে না, দিয়ে আসবে না।
কি নাম যেন বললে মেয়েটার? স্যার মল্লিকা। মল্লিকা, হিউম্যান বোম। কামিনী দেবী, আপনাদের মধ্যে কেউ এই মেয়েটাকে চিনতেন? না স্যার, আমরা চিনতাম না। স্যার ওনার কাছে ভিভিআইপি পাস ছিল, আর উনি ইভেন্ট শুরু হওয়ার আগেই ওই অজিত স্যারকে ফ্লাওয়ার দিয়ে ওনাকে স্বাগত জানাতেন। ও, তাহলে হতে পারে ওর আসল নিশানা অজিত কুমারই ছিল হয়তো। যখন ও জানতে পারলো যে সে এখানে আসবে না, ও ফিরে যাচ্ছিল হয়তো। দেখুন, এখানকার সিসিটিভি ফুটেজটা আমাদের লাগবে। আর কন্ট্যাক্ট ডিটেলও চাই এই মল্লিকার। স্যার আমার ছেলেকে বাঁচান। কামিনী দেখুন, আপনি ভাববেন না, আমাদের আরেকটা টিম অজিত কুমারকে খুঁজে বেড়াচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ওকে খুঁজে বের করব। হ্যালো স্যার আমি একদম নির্দোষ, আমি কিচ্ছু করিনি, জানি না এসব কি করে হয়ে গেল। কিন্তু হয়েছেটা কি সেটা বলুন আগে। স্যার আমি সকাল 6টার সময় এয়ারপোর্ট থেকে বাড়িতে এলাম। আমি 6 মাস পর নিজের বাড়ি থেকে ফিরলাম, আর ইনিও আমার সাথে ছিলেন। হ্যাঁ স্যার, ম্যাডাম সত্যি কথা বলছেন। আচ্ছা, তারপর? আমার বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর আমরা যখনই দরজাটা খুললাম তখন ভিতরে লাশ পড়েছিল। আপনি এখানে দাঁড়ান প্লিজ। অজিত কুমার? এ তো সুপারস্টার অজিত কুমারই। তাহলে এই ছেলেটা কে? আচ্ছা ম্যাডাম, আপনি কি এই দুজনকে চেনেন? স্যার আমি এই দুজনের মধ্যে অজিত কুমারকে চিনি। ও আমার ফ্রেন্ড। উইকেন্ড পার্টিজের জন্য আমার বাড়ির চাবি নিয়েছিল ও। আচ্ছা, দুটো গুলি লেগেছে, একটা বুকে আর একটা ডান চোখে। আর অজিত কুমারের বাঁ চোখে গুলি লেগেছে। স্যার এর নাম রনি, আর গ্লোবাল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। একজন কলেজ স্টুডেন্ট আর একজন সুপারস্টার, দুজনেই বন্ধ রুমের ভিতরে একসঙ্গে মরে পড়ে আছে। স্যার এই বুলেট সেলটা পেলাম। 3টে গুলি চলেছে শ্রেয়া, 2টো শেল আরো থাকা উচিত। স্যার ওর হাতে গান পাউডার লেগে রয়েছে, তার মানে অজিত গুলিটা চালিয়েছে। আর এই রনিকে খুন করেছে। স্যার তাহলে অজিতকে কে মারলো স্যার? তার মানে এই রুমের মধ্যে তৃতীয় একজনও ছিল। যখন অজিত নিজে রনিকে গুলি করেছিল, ঠিক তারপরেই ওই 3 নম্বর লোকটা অজিতকে গুলি করেছিল। স্যার এখানে তৃতীয় ব্যক্তি কেউ ছিল না, কারণ যখন আমরা এলাম তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে ভিতরে এলাম আর এদের মৃতদেহ দেখলাম। স্যার এই ঘরের মধ্যে তো এমন কোনো জানলাও নেই যা দিয়ে কেউ বাইরে যেতে পারে বা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে। ল্যাচ ভেঙে পড়ে আছে। স্যার আমি সত্যি বলছি। স্যার আর কোনো বুলেট সেল পেলাম না। যদি রুমে অন্য কেউ না থেকে থাকে তাহলে অজিতকে গুলিটাকে মেরেছে। এর উত্তর তো সালুকে স্যারে দিতে পারবেন। এই কেসটা ওনার কাছে নিয়ে যাই, দেখা যাক উনি কি উত্তর দেন। হালমা করছে স্যার, হালমা করছে স্যার, হালমা করছে আমাদের উপর স্যার। হালমা হালমা
চারদিক দিয়ে হালমা। টেকিয়ে পজিশন স্যার, তাড়াতাড়ি বার করুন। কি হয়েছে জানিস পঙ্কজ? শত্রু পালিয়ে যাবে, আমি বন্দুক আনতে ভুলে গেছি। বন্দুক আনতে ভুলে গেছেন? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার কাছে তো একটা আছে। একটা গুলি আমি করব, একটা আপনি করবেন। এই গুলি কি ছুড়লো? স্যার স্যার আমাদের গান কোথায়? আমাদের গান কোথায়? ওদিকে ওদিকে ওই ড্রয়ারে। স্যার সামলেন না। আরে পেছন থেকে কেন গুলি চালাচ্ছিস? সামনে এসে গুলি চালা। গলার আওয়াজটা চেনা চেনা লাগছে না? আমারও না ঠিক সেরকমই মনে হচ্ছে। ডাক্তারবাবু, ডক্টর সালুকে। জানি না। দয়া, তুমি গুলি চালিয়েছিলে আমার ওপর? গুলি? হ্যাঁ, তুমি চালিয়েছিলে আমার ওপর। এই যে আমাদের দুজন 30 মার খাঁ। নিচে করো, গান নিচে করো। কেন ছুঁড়েছিলে গুলি? হ্যাঁ স্যার, আমরা ভেবেছিলাম হালমা হয়েছে। কি? হালমা হালমা অ্যাটাক, পিজিএন অ্যাটাক। আরে ভাই, আরে হালমা নয়, হামলা 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 হামলা। হ্যাঁ সরি। ডক্টর সালুকে, জানা গেল ওই 3টে গুলি কে চালিয়েছিল? হ্যাঁ দয়া, জানা গেছে। দয়া, অজিতের বডি থেকে গুলিটা বার করে নিয়েছি আমি, আর ওটার সঙ্গে এই বুলেটগুলোর সঙ্গে ম্যাচ করে দেখবো, যেটা আমি এক্ষুনি শুনেছিলাম। ডক্টর, এদের দুজনের চোখেই রক্ত বেরিয়ে সেটা জমে গেছে, তার মানে গুলি চোখে গিয়েই লেগেছিল। তো গুলি পাওয়া গেছে কি? গুলি কোথাও যায়নি, এখানেই আছে। এসো, এখানে এদের মাথার ভেতরে। এই কেমন গুলি এটা? টুকরো হয়ে গেছে নাকি? হ্যাঁ দয়া, এই গুলিটা এরকম গুলি নয়, এটার মতো। ও, এবার সব বুঝে গেছি স্যার। আবার মুখ খুললে? স্যার, চিত্রলে স্যার বলেন কি যখন ডিটেকশনের ব্যাপার চলবে তখন ঠিক তুমি মুখ খুলবে। শুনে নাও ভাই, দেখো কি বের করেছে। স্যার, প্রথমে অজিত রনিকে গুলি মেরেছে, কিন্তু রনি মরেনি। ওর রাগ হয়েছে আর ও অজিতের থেকে গানটা ছিনিয়ে নিয়েছে। তারপর ও অজিতের চোখে গুলি মেরেছে। অজিতের খুব কষ্ট হয়েছে, কিন্তু ও মরেনি। অজিত ওর থেকে গানটা ছিনিয়ে নিল আর রনির চোখে গুলি মারলো। চলো, মারলো। তারপর স্যার দুজনে মরে গেল। দারুণ ব্যাপার। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, চলো ভাই, ছুটি হয়ে গেল, কেস তো সলভ করে দিয়েছো। বাহ। দুজনে একে অপরকে গুলি মারছিল নাকি ফুল ছুঁড়ে মারছিল? হ্যাঁ, গুলি মারলো, কেউ মরলো না, একে অপরের বন্দুক ছিনিয়ে নিল। এই চিত্রলের তো মাথা খারাপ হয়ে গেছিল, তাই তোমায় সিলেক্ট করেছে। ওইখানে দাঁড়িয়ে চিত্রলের আর একটা হিরে তোমার পেছনে, ওই দেখো। হিরে বললো? আমায় বলেছে। এই দেখো দয়া, যে গুলিটা ওই রনির বুক থেকে বেরিয়েছে সেটা এই বন্দুক থেকে ছোঁড়া হয়েছে। আর একটা খারাপ খবর আছে। আর কি বাকি রইল ডক্টর? এই বন্দুকটার উপর শুধু অজিতের আঙুলের ছাপ। গানটা কেউ কেড়ে নেয়নি, গুলিটা শুধুমাত্র অজিত চালিয়েছে। অজিত রনির ওপরে 2টো গুলি চালিয়েছিল, একটা চোখে আর একটা বুকে। তো অজিতের চোখে গুলিটা কে করলো? সিম্পল স্যার, কেস সলভ স্যার। অজিত নিজেই নিজের চোখে গুলি করেছে। এই চিত্রলের হিরে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। দয়া, একটা কথা খুব ভালোভাবে শুনে নাও, যে গুলিটা চোখের ভেতরে আছে সেটা এই বন্দুক থেকে ছোঁড়া হয়নি, সেই গুলিটা অন্য কোনো গান থেকে ছোঁড়া হয়েছে।
তো গেল কোথায় সেই গান? দেখুন স্যার, আমি যতটা জানতাম আপনাকে সবটাই বলেছি। আপনি আপনি বুঝতে পারছেন তো স্যার? স্যার, আপনি পেমেন্ট ঠিক পেয়ে যাবেন স্যার। আমি আমি আপনাকে পরে ফোন করছি। স্যার, এই লোকটা কে? আমরা তো একে চিনি না স্যার। এ হলো রনি, যাকে আপনার স্বামী খুন করেছে। কি? এটা মিথ্যে কথা স্যার। আমার অজিত এরকম কাজ করতেই পারে না। কেউ আমার ছেলেকে ভাসাচ্ছে। হ্যাঁ, অজিত স্যারের ডেথের ডিটেলটা আপনাকে দিচ্ছি। হ্যাঁ, সবচেয়ে আগে আপনার চ্যানেলকেই দেবো। এই যে মিস্টার, এক মিনিট। এই পিআর করার ড্রামা আপনি বন্ধ করুন, বুঝতে পেরেছেন? না হলে আপনাকে আগে জেলে ঢোকাবো। 5-5টা মোবাইল নিয়ে ঘুরছেন, বন্ধ করুন। সরি স্যার। ঠিক আছে, আপনারা এদের চেনেন না। আপনারা মল্লিকাকেও চেনেন না, যে সুইসাইড বম্বার হয়ে ওখানে গিয়েছিল। কিন্তু গ্লোবাল কলেজের নাম তো আপনারা শুনেছেন। আগে হ্যাঁ, আমার ছেলে ওখানকার ট্রাস্টি ছিল, লাখ লাখ টাকা ওখানে ডোনেট করেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি স্যারকে দিয়ে অনেক চেক সাইন করিয়েছি ওই কলেজের নামে। চলুন, একটা কানেকশন তো পাওয়া গেল। রনি ওই কলেজেরই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল, যেখানে আপনার হাজবেন্ড আর আপনার ছেলে ট্রাস্টি ছিল। আর ওই মল্লিকা যে সুসাইড বম্বার হয়েছিল, সে সারসনগরে থাকতো। এই সারসনগরের নাম শুনে কিছু তো মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার ছেলের খুনিকে ধরুন প্লিজ। দেখুন, ও তো বাঁচতে পারবে না। এই গল্পটা তো গ্লোবাল কলেজের দিকেই যাচ্ছে, ওখানে গিয়ে দেখা যাক। রনির মাথার পেছনে আর চোখের ওপর আমরা কিছু স্টিচ মার্কস পেয়েছি। আপনারা বলতে পারবেন যে এই ঘটনার আগে ওর সাথে কি ঘটেছিল? ম্যাম, গত সপ্তাহে যখন রনি কলেজ থেকে বাড়ি গেছিল, তখন কিন্তু ওর কপালে চোট ছিল না। কিন্তু যখন ও হোস্টেলে ফিরে এলো, তখন আমি ওর কপালে ব্যান্ডেজ দেখেছিলাম। ম্যাডাম, বাড়িতে কি ওর কোনো আঘাত লেগেছিল নাকি? না স্যার, স্যার হোস্টেলে আসার পরে ও আমাদের না জানিয়ে জানি না কোথায় চলে গেল। কিন্তু যখন 2 দিন পরে ও ফিরে এলো, তো ও বললো খান্ডালা হাইওয়েতে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, আমাদের কাছে তোর ফিস পর্যন্ত দেওয়ার টাকা ছিল না, কিন্তু যখন ও আমার অ্যাকাউন্টে 35 লাখ টাকা জমা করলো, তখনই আমার ওর উপর সন্দেহ হয়েছিল। নিশ্চয়ই কোনো বাজে কাজ করছিল। মা জানার অনেক চেষ্টা করেছিল, কিন্তু দাদা কোনো উত্তর দেয়নি, আর ও কলেজ চলে গেল। স্যার, 2 দিনে 35 লাখ, মানে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে স্যার। তাই তো মনে হচ্ছে। স্যার, মল্লিকা আমাদের কন্ট্রোলে ছিল না। ওর যা মনে হতো ও সেটাই করে ফেলতো। ও যদি কোনো অন্যায় কাজ করে থাকে, তো আপনারা আমাদের ইনফর্ম করতে পারতেন, পুলিশে খবর দিতে পারতেন। আপনারা এমন কিছু করেছেন কি? হ্যাঁ, কিন্তু স্যার, আমরা যদি জানতাম যেসব ঘটছে, তাহলে তো কিছু করতাম। এই মেয়েটা তো নিজেও মারা গেল, কিন্তু ও আমাদেরকেও কিছুতে ছাড়লো না। স্যার, মল্লিকার কাভার থেকে পেলাম, লোকানো ছিল এটা। তুমি রনির রুমমেট, কাল তোকে হস্টেল থেকে বেরোতে দেখেছিলে না? হ্যাঁ স্যার, আমি ওকে একটা সাদা রঙের খুব দামি গাড়িতে একজন লম্বা চওড়া লোকের সাথে যেতে দেখেছিলাম। দেখলে আবার চিনতে পারবেন ওদের? না স্যার। একটা কাজ করো, মোবাইল কোম্পানি থেকে খোঁজ নাও যে রনিকে কালকে কারা কারা ফোন করেছিল। এই সিরিঞ্জার মেডিসিন ডাস্টবিনে পেয়েছি। কার এটা? স্যার, এগুলো রনিরই হবে হয়তো। না স্যার, আমাদের রনি তো এইসব ওষুধ কখনো নিতই না। স্যার, ইউজড। খোঁজ নাও, এই মেডিসিনটা কোন অসুখের জন্য ব্যবহার করা হয়। মল্লিকা আর এই সুপারস্টার অজিত কুমার দুজনের দেখছি অনেক পুরনো পরিচয়। হ্যাঁ, এটা তো 6 বছরের পুরনো ছবি। তখন ওরা দুজন একে অপরকে ভালোবাসতো। স্যার, তখন অজিত স্টার ছিল না। কিন্তু এই সম্পর্কটা তো 6 বছর আগেই ভেঙে গিয়েছিল, যখন অজিত বিয়ের জন্য না করে দেয়।
মল্লিকা এই বিষয়টাতে খুব দুঃখ পেয়েছিল স্যার, আর ও ডিপ্রেশনে চলে গেছিল। তারপর আর কোনোদিন অজিতের সাথে দেখা করেনি। জানি না হঠাৎ অজিতের ওপর ও প্রতিশোধ নেওয়ার কথা ভাবলো কেন, আর তাও আবার এমন ভাবে। হিউম্যান বোম্ব হয়ে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে 6 বছর অপেক্ষা কেউ কেন করতে যাবে? মল্লিকার সাথে রিসেন্টলি কেউ দেখা করতে এসেছিল, সে হয়তো ওকে উস্কেছে। আমরা কিচ্ছু জানি না। হতে পারে ওর কোনো এরকম বন্ধু আছে যে মল্লিকা আর অজিতের সম্পর্কের ব্যাপারে জানতো। স্যার আমরা কিচ্ছু জানি না। মল্লিকা কি কোথাও কাজ করতো? স্যার ও একটা হোটেলে ওয়েটারের কাজ করতো। কোন হোটেলে? গ্রিন রুট প্যালেস। দুজনের চোখেই একইভাবে গুলি লেগেছে। হ্যাঁ স্যার, আর যখনই গুলি চোখে লাগলো গুলিটা টুকরো টুকরো হয়ে গেল। হ্যাঁ, গুলিটা ফাটলো কেন? ওই গুলিগুলো টুকরো কেন হলো? অদ্ভুত ব্যাপার। এই দুজনের চোখ তো আর লোহার তৈরি নয়, গুলি লাগলো আর লেগেই টুকরো হয়ে গেল। স্যার একটা কথা বলবো? সারিকা, বলার জন্য এখানে কোনো সেন্সার নেই। জানি স্যার, কিন্তু কথাটা একটু আশ্চর্যজনক। তাই আশ্চর্য তো তাড়াতাড়ি বলো। স্যার, এই গুলির টুকরোগুলো যেটা আমরা রনি আর অজিতের মাথার থেকে পেয়েছি, সেটা এই পিস্টল থেকে তো আসেনি। এই পিস্টল থেকে শুধু একটাই বুলেট বেরিয়েছে, আর সেটা হলো এটা। এখন এই গান থেকে কোনো দ্বিতীয় ধরনের গুলি তো চলতে পারে না, না? একদম ঠিক সারিকা। আরো কোনো পিস্তল ছিল ওখানে, অন্য কোনো পিস্তল থেকে ছোঁড়া হয়েছে এই গুলিটা। যে পিস্তল গায়েব করা হয়েছে। মানে স্যার, ওই ঘরটাতে কোনো তৃতীয় ব্যক্তিও ছিল? তৃতীয় ব্যক্তি ছিল সারিকা, আর ও গুলি ছুঁড়েছিল, আর যে গান থেকে ছুঁড়েছিল সেটা নিয়ে চলে গেছে। মানে ওই তৃতীয় ব্যক্তি এই দুজনেরই শত্রু ছিল? কি জানি, হতে পারে ওই তৃতীয় ব্যক্তিটা এই দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়েছিল, আর তারপর অজিত রনিকে গুলি করেছে, কিন্তু রনি মরেনি। আর তারপর ওই তৃতীয় ব্যক্তি অজিতকে গুলি করে, আর অজিত সঙ্গে সঙ্গে মারা যায়। আর তখনও দেখে যে রনি তখনও বেঁচে আছে, মরেনি। আর তখন ওই লোকটি নিজের পিস্তল থেকে রনির চোখে গুলি মারে আর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্যার, ওই তৃতীয় ব্যক্তি ঘর থেকে বাইরে কি করে বেরোলো? ঘরটা তো ভেতর থেকে বন্ধ ছিল। সারিকা, এই ব্যাপারটা তো দয়ার অভিজিৎ খুঁজে বার করবে, এটা আমি বলবো। একদম ঠিক। দেখো, এই এক্সরেও সেই কথা বলছে। আর রনির মাথার কি অবস্থা হয়েছে সেটা তো তুমি জানো। হ্যাঁ স্যার, একদম ভর্তা হয়ে গেছে। গুলির টুকরোগুলো হালুয়া বানিয়ে দিয়েছে মাথাটার। ওই একই ধরনের গুলির টুকরো অজিতের মাথায় ঢুকলো, কিন্তু ওর খুলিটা তত খারাপ হয়নি। জানি না স্যার। অদ্ভুত ব্যাপার, একই ধরনের গুলি দুজনের চোখে লেগেছে, একই ধরনের গুলির টুকরো দুজনের মাথার মধ্যে ঢুকে গেছে, কিন্তু একজনের মাথাটা ছুটকুটে গেছে আর একজনের সব ঠিকঠাক। এমন বন্দুক হবে যা দিয়ে এই ধরনের গুলি চলেছে। স্যার, অজিত কুমার আমাদের হোটেলে প্রায়শই আসতেন, কিন্তু মল্লিকা একজন সাধারণ ওয়েট্রেস ছিল। এই অজিত কুমারের সঙ্গে ওর কি কানেকশন থাকতে পারে বুঝতে পারছি না। সেই জন্যই তো আপনাদের স্টাফকে এখানে রেখেছি, হয়তো ওরা কিছু বলতে পারবে। মল্লিকা এখানে তোমাদের সঙ্গেই কাজ করত, আর একদিন ও নিজে সুইসাইড বোম্ব হয়ে সুপারস্টার অজিত কুমারকে মারার সিদ্ধান্ত নিল। তো তোমরা কি কেউ বলতে পারবে যে মল্লিকার শত্রুতা অজিত কুমারের সাথে ছিল কিনা? না স্যার, এরকম কিছু তো শুনিনি। হয়তো নিজে থেকেই কিছু বলেছিল নিজেদের মধ্যে কথা বলার সময়। স্যার, মল্লিকা আর আলিশা খুব ভালো বন্ধু ছিল স্যার। যদি ও কিছু বলেও থাকে তাহলে আলিশাকে হয়তো নিশ্চয়ই বলেছে। না স্যার, এরকম কিচ্ছু বলেনি ও। আর ডিউটির পরে কোথায় যেত, কার সাথে দেখা করতো, আমি কি করে জানবো? আমরা তো এ প্রশ্ন করিনি তোমাকে যে ডিউটির পরে ও কোথায় যেত। ও
ওটা আসলে দেখো আলিশা, যেটাই হয়েছে আমাদের বলো। এটা যেন না হয় যে সত্যিটা লুকানোর চক্করে তুমি নিজেই ফেঁসে যাও। বোম ব্লাস্টের কেস এটা। স্যার, আমি ওর কথাই ভুলে গিয়ে ওকে সাহায্য করতে শুরু করি। মল্লিকার মাথায় কিছু ভয়ঙ্কর আইডিয়া ছিল, আর ও একদিন অজিত কুমারকে ফোনে হুমকিও দিচ্ছিল। ও নিজে অজিত কুমারকে ফোনে হুমকি দিয়েছিল? হ্যাঁ স্যার, মল্লিকা আমাকে বলেছিল যে 6 বছর আগে ও আর অজিত কুমার একে অপরকে ভালোবাসতো। তারপর কি হলো? তারপর অজিত কুমার একদিন আসে এখানে ওর সাথে দেখা করতে। পাগল হয়ে গেছো তুমি? 1.5 বছর পর তোমার বিয়ে করবার আবার ভূত চাপলো মাথায়? আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য আমি ডিপ্রেশনে চলে এসেছি। তুমি আমায় ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করলে। অজিত, হয় তুমি আমায় বিয়ে করো, নইলে তোমায় আমি বরবাদ করে ছাড়বো। শাট আপ উইল ইউ। এই দেখো, সোসাইটিতে আমার একটা সম্মান রয়েছে, আর আমার একবার বিয়ে হয়ে গেছে। আর তোমার মতো 2 টাকার একটা মেয়েকে বিয়ে করে আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। অজিত, আমি তোমায় শেষ করে দেবো যদি তুমি আমায় বিয়ে না করো তো। তোমার মতন না, অনেক এসছে, অনেক গেছে। তুমি আমাকে শেষ করবার শুধু স্বপ্নই দেখেছ। কি হয়েছে মল্লিকা, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ বল, কি হয়েছে? স্যার, মল্লিকার রোজ জামা কাপড় বদলে 3 দিন ধরে সমানে 2 ঘন্টার জন্য কোথাও যেত, আর সেইটা শুধু আমি জানি। কোথায় যেত ও বলেছে কোনোদিনও? না স্যার, আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করি, কিন্তু প্রতিবার আমার কথা এড়িয়ে যেত। 3 দিন পর্যন্ত 2 ঘন্টা ধরে নিখোঁজ থাকতো। খোঁজ করতেই হচ্ছে যে কার সঙ্গে মিট করতো। ওর ফোনের কল লিস্ট বের করো, দেখো কাকে কাকে কানেক্ট করতো। ওকে স্যার, কাল রনির ফোনে 2টো কল এসেছিল একটাই নম্বর থেকে। প্রথমটা এসেছিল বিকেল 4টা থেকে, আর দ্বিতীয়টা এসেছিল সন্ধ্যে 8টার সময়। ওই লোকটাই হবে হাট্টা কাট্টা চেহারার, যে সাদা ম্যাকেন্সিতে এসেছিল। ওই হয়তো রনিকে ফোন করে ডেকেছিল। খোঁজ নাই লোকটা কে আর এই মুহূর্তে কোথায় আছে। স্যার, যে ওষুধ রনির ঘরের ডাস্টবিন থেকে পাওয়া গেছে, সেই ওষুধগুলো ব্লাড প্রেশার আর অ্যাংজাইটি কমানোর জন্য ইউজ করা হয়। খুবই হেভি ডোজ স্যার, সচরাচর প্রেসক্রাইব করা হয় না। স্যার, কিন্তু রনির এরকম ওষুধ নেওয়ার কি দরকার ছিল? তোমার এই প্রশ্নের উত্তর তো ডক্টর সালুখেই দিতে পারবেন। দেখছো সারিকা? হ্যাঁ স্যার। এই সমস্ত ফাইবার ভেতরের দিকে গেছে, তার মানে গুলিটা চোখের ভেতরে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু এই ব্যাপারটা তো আমরা জানি, তাই না? জানি বটে, আবার জানিও না। হ্যাঁ হ্যাঁ, এর চোখের বাইরে অনেকটা গান পাউডার আছে। এর মানে গুলি খুব কাছ থেকে মারা হয়েছে, রাইট? রাইট সারিকা, যদি চোখে গুলিটা মারা হয় তাহলে গানটা কোথায় যা দিয়ে গুলি করা হয়েছে? গানটা কোথায়? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। ওই গানটা এখানেই আছে। স্যার, গান রনির কাছ থেকে কি করে পাওয়া যাবে? ওখানে গানটা ছিল না তো কোথায় গেল গানটা? স্যার, গান তো সেখানে থাকা উচিত না যেখানে গুলি চালানো হয়েছে। হ্যাঁ, থাকা উচিত, কিন্তু ওখানে কোনো গান নেই তো কোথায় গেল গানটা? দেখো সারিকা, আমি এর মাথাটা দ্বিতীয়বার খুলে ভালো করে দেখব। গানটা কোথায় গেল? এখানেই আছে। স্যার, স্যার, আমার মনে হয় যে আপনার একটা ভালো ব্রেকেট খুব দরকার। আচ্ছা, হ্যাঁ, ওই অভিজিৎ এই কথাই বলছিল। ও আচ্ছা আচ্ছা, অভিজিৎ এই কথা বলছিল। হ্যাঁ, তাহলে আজকাল তুমি অভিজিতের সঙ্গে আলোচনা করছো, ওর থেকে পরামর্শ নিচ্ছ আজকাল? হ্যাঁ, অভিজিৎ এই কথা বলছিল, অভিজিৎ সেই কথা বলছিল। আজকে অভিজিতের এসপার ওসপার করব, ওর আমি এমন হাল করব যে ও নিজেও খুঁজে পাবে না এই বন্দুকটা গেল কোথায়। আর আমার পায়ে পড়বে তবু আমি বলবো না ওকে। হ্যাঁ, কাজ করতে দাও। আর স্কেপেল নাও প্লিজ, প্লিজ গো ফাস্ট। স্কেপেলটা দাও আমাকে, কাজ করতে হবে।
নিন। হ্যাঁ, ঘরের মধ্যে দুটো লোকের লাশ, ঘরটা ভেতর থেকে বন্ধ, দুজনের চোখেই রক্ত। একজনের চোখে গুলি গেছে আর দ্বিতীয় জনের চোখে? দ্বিতীয় জনের চোখেও গুলি গিয়েছিল তো। না, দ্বিতীয় জনের চোখে গুলি ঢোকেনি, দ্বিতীয় জনের চোখ থেকে গুলি বেরিয়েছিল। দ্বিতীয় জনের চোখে গুলি ঢোকেনি, দ্বিতীয় জনের চোখ থেকে গুলি বেরিয়েছিল। হ্যাঁ, চোখ থেকে গুলি বেরিয়েছে? আজ্ঞে সারিকা, চোখ থেকে গুলি বেরিয়েছিল? নিজের চোখেই দেখো, এই দেখো, মন দিয়ে দেখো, সব ফাইবার গুলো বাইরের দিকে বেরিয়ে এসছে। তার মানেটা কি? গুলি চোখ থেকে বাইরের দিকে গেছে, বাইরের দিকে। রাইট রাইট। হ্যালো ডক্টর সালুখে। হ্যালো হ্যালো অভিজিৎ সাহেব, কেমন আছেন আপনি? আমি তো ঠিক আছি স্যার। কিছু জানতে পারলেন? আমাকেই উল্টে জিজ্ঞেস করছো? হ্যাঁ, আরে ভাই, আমি তোমাকেই তো জিজ্ঞেস করব, ওখানে বন্দুক টন্দুক পেয়েছো নাকি? না স্যার, বন্দুক তো পাওয়া যায়নি। কি করছো ভাই? কিন্তু রুমের ভিতরে ঠিক কি হয়েছিল সেটা আমরা জানতে পেরে গেছি। গুলি তো রনির চোখ থেকেই বেরিয়েছিল না ডক্টর সালুখে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখ থেকে ফ্ল্যাশ বের করছেন এটা দেখার জন্য যে? কি দেখার জন্যে? আরে ওই যে হয় না ওই, আরে কি বলে, আরে কি যেন বলে তোমার, সারিকা? না না, আরে সারিকা না, ওই যে, আরে ওই স্কিন স্যার। আরে স্কিনটাকে ভালো করে চেক করতে হবে না যে ঠিক কি আছে ওই স্কিনের ভিতরে, তাই না? কি জন্য? কি জন্য? আরে ওই স্কিনটাকে থিন করার জন্য। সরি, স্কিনটাকে ভালো করে পরীক্ষা করতে হবে, তাই না সারিকা দেবী? পেয়ে গেছেন? কনগ্রাচুলেশন সারিকা দেবী। রং নাম্বার। আরে স্যার, আপনাকেও কনগ্রাচুলেশনস, কিন্তু জানতে পারলেন কি করে? আরে ভাই, এর চোখের বাইরে অনেকটা গান পাউডার লেগেছিল। হ্যাঁ ঠিক, কিন্তু স্যার চোখের ভিতর থেকে কি করে গুলি চললো? ওর চোখের পেছনে কেউ একটা ছোট বোম ফিট করে রেখেছিল। ও মানে টাকার জন্য ও নিজেকে বেঁচে দিল? হ্যাঁ, ওই বম রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আপনা আপনি কি করে বোমটা ফাটলো? অভিজিৎ, ক্রাইম স্পটে ওই দেওয়ালে যে রক্তটা লেগেছিল ওটা কোত্থেকে এলো? যখনই রনির গুলি লেগেছিল ও গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়েছিল। রনি নিজে গিয়ে দেওয়ালে ধাক্কা মারেনি, এই অজিত ওকে মেরেছিল। কিন্তু অজিত ওকে গুলি করেছিল তো। গুলি লাগার সঙ্গে সঙ্গে রনি মারা যায়নি, অজিত এটা দেখে রেখে যায়। ওর রাগের চোটে ওর মাথাটা ধরে জোরে দেওয়ালে ঠুকে দিয়েছিল। রনির মস্তিষ্কটা ওর খুলির পিছনের হাড়ে গিয়ে ধাক্কা মেরেছিল, আর হঠাৎই ওর ব্লাড প্রেশারটা বেড়ে গেল, বোমটা ফেটে গেল। রনি চোখ থেকে বেরিয়ে সোজা অজিতের চোখের মধ্যে ঢুকে গেল। ব্যাস, এখানে রনি মারা গেল, ওখানে অজিত মারা গেল। ও তাহলে এই ব্যাপার। কিন্তু রনির মাথার ভিতরে এই বোমটা কে ফিট করলো? হ্যালো, কি? ঠিক আছে স্যার, ওই স্বাস্থ্যবান লোকটার খবর পেয়ে গেছি,
যে ওই দিন রাতে রনিকে হোস্টেল থেকে নিয়ে গেছিল। ভেরি গুড। এবার ওই আমাদের বলবে অজিতকে কে খুন করতে চেয়েছিল। সিআইডি, আপনারা এখানে? অজিতের মা এবং স্ত্রী কোথায়? স্যার, ওরা তো বাড়িতে নেই। ভালো করে মিথ্যেও বলতে পারো না। এনাকে একটু দেখে রাখো তো, এক্ষুনি তোমার সঙ্গে দেখা করাচ্ছি ওদের। চলো চলো। তিশা, কামিনী ম্যাডাম। তিশা, কামিনী ম্যাডাম। কামিনী দেবী। স্যার, রুমের ভেতরে তো কেউ নেই। স্যার, মনে হচ্ছে বাড়িতে সত্যিই কেউ নেই। দেখো টুকুন বাবু, তোমার জন্য এটাই ভালো হবে। ওরা কোথায় বলে দাও, কোথায় ওরা? স্যার, আমি জানি না স্যার, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার, উপর থেকে আওয়াজ আসছে। তাহলে তুমি? না না, আমি না, এ আমাকে মারতে চায়। আপনারা ঠিক সময় মতো এসেছেন। সত্যিটা আপনাদের সামনেই আছে। আগে আমার ছেলেকে মেরেছে, এখন আমাকে মারছে। না স্যার, স্যার উনি মিথ্যে কথা বলছেন। স্যার, সবকিছু উনিই করেছেন। কে কি করেছে সেটা আমরা জানি, কিন্তু আমাকে আগে হসপিটালে নিয়ে চলুন, আমার হাতে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, আরে ডাক্তার বাবু, ওষুধ সঙ্গে করে নিয়ে এসেছি আমি। কি? তুই? তাহলে কি চেনেন আপনি? স্যার, মল্লিকার ফোন রেকর্ডস থেকে জানা গেছে যে ইনি ওকে খুব ভালো করেই চিনতেন। দুজনের মাঝে বেশ কথাও হতো। আর যখন আপনি আমাদের কথা শুনলেন, তো নিজেই নিজের মুখে রুমাল আর হাতে দড়ি বেঁধে শুয়ে পড়লেন, আর ছুরি ধরিয়ে দিলেন নিজের বৌমাকে। দারুণ অভিনয় করেন আপনি। তো কামিনী দেবী, এবার একটু কষ্ট করে সব বলবেন, কেন করলেন এইসব? সৎ মা হওয়া সত্ত্বেও আমি ওকে নিজের মনে করে মানুষ করেছি। ওর বাবার মৃত্যুর পর আমি মা আর বাবা দুজনের হয়ে সব কর্তব্য পালন করেছি। ও স্টার হতে চেয়েছিল, অনেক বড় স্টার। আমি আমার সব খুশি বিসর্জন দিয়েছি ওকে স্টার বানানোর জন্য। কিন্তু এত বড় স্টার হওয়ার পর ও আমার সঙ্গে জিয়ের মতন ব্যবহার করত, আর সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আর এই জন্যে ওকে খুন করার পরিকল্পনা করেন আপনি? আমি ওকে পাঁচবার মারার চেষ্টা করেছি, কিন্তু কি জানি কি করে ওর ভাগ্যটা ওকে সব সময় বাঁচিয়ে দিত। এবারে ম্যাডাম তো ডিসিশন নিয়ে নিয়েছিলেন যে অজিত স্যারের বাঁচার আর দরকার নেই। আর সেই জন্যে রনি আর মল্লিকাকে মোহরা বানানো হয়। স্যার, আপনি আমার ফিস দেবেন বলে কথা দিয়েছিলেন, আর পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইন্যান্সও করবেন বলেছিলেন। স্যার, এখন আপনি স্যার প্লিজ আপনার কথা থেকে সরে যাবেন না, প্লিজ স্যার। তুই খুব ভালো করে জানিস না যে আমি কে? অজিত কুমার। আমি যখন যা চাই, যা খুশি চাই, সব করতে পারি। প্রেসের সামনে বলতে হয়েছিল তাই বলে দিলাম। স্যার প্লিজ, স্যার স্যার প্লিজ, আমার কি হবে স্যার? এই বললাম তো, চল বেরো। কাজ বাজ নেই, কিছু চলে এসছে। আমি রনিকে মিথ্যে বলেছিলাম যে ওকে ওর শরীরের একটা অর্গান ডোনেট করতে হবে, তার জন্য ও যত টাকা চাইবে পেয়ে যাবে। আর অপারেশন করার বাহানায় ওর চোখের পিছনে বুলেট ঢুকিয়ে দেন, তাই তো? হ্যাঁ, আর তার ট্রিগার আমার হাতে ছিল।
রনির কাছে এরপর অজিতকে মারা ছাড়ার কোনো পথ ছিল না। যখন আপনি রনিকে নিজের কাজের জন্য রেডি করেই ফেলেছিলেন, তাহলে মল্লিকাকে কেন ফাঁসালেন আপনি? রনি তো শিশু ছিল, আমার ওর উপরে একদম ভরসা ছিল না। সেই জন্য আমি মল্লিকাকেও রেডি করে রেখেছিলাম। মল্লিকা, আত্মহত্যা করার থেকে এটা ভালো যে অজিতকে তুমি পথ থেকে সরিয়ে দাও। এখন ওর এত পাওয়ার হয়ে গেছে, কি করতে পারি আমি ওর? মেরে ফেলো ওকে। আর যখন অজিত ফাংশনে পৌঁছলো না, তখন মল্লিকাকে উড়িয়ে দিলেন। আমি নিজের বিরুদ্ধে কোনো প্রমাণ রাখতে চাইনি। কিন্তু মা, আপনি আমাকে মারার চেষ্টা করেছিলেন কেন? অজিত তো আমার ছেলে ছিল, ওকে নিজের ছেলে মনে করে আমি মানুষ করেছি, তাও আমার সঙ্গে এমন ব্যবহার করেছে। তুমি তো একদম পরের মেয়ে। কেউ কেউ আমাকে এ বাড়ি থেকে বের করতে পারবে না। এই গোটা বাড়িটা, এই ছাদ, এই বাড়ি তৈরি প্রত্যেকটা টাকা আমার আমার কেউ আমাকে অসম্মান করতে পারবে না, সেটা আমি মানবো না। সম্মান তো এখনো আপনি পাবেন না, না এই বাড়ি আর না কোনো টাকা পয়সা। জেলের কাল কুঠুরিতে আপনার দিন কাটবে যতক্ষণ না ফাঁসির অর্ডার আসছে।